পাটোয়ারি আপনারা আইন নিজের হাতে তুলে নেন কিনা এবং সেইটাতে আসলে কেন্দ্রীয়ভাবে উৎসাহিত করা হয় কিনা। তো এখন আপনি যদি বলেন পটিয়া থানা মাটির সাথে মিশায় দিতে হবে এবং এনসিপি থেকে যদি এইটার কোনো আনুষ্ঠানিক প্রতিবাদ না করা হয়, যদি জনাব হান্নান মাসুদ এই কথার জন্য যান যে প্রশাসন আমার কাছে বলেছে যে এইখানে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, আপনারা এসে এটাকে কোনো মতো একটা টেকেল দেন, এইটা যদি এনসিপি থেকে এটার ব্যাখ্যা না দেওয়া হয় বরং এটাকে উৎসাহিত করা হয়, তাহলে কিন্তু আরেকটা থানায় গিয়ে আরেকটা ঘটনা এরকম করে ঘটে। যেমন ধরেন আমাদের সবার খুব প্রিয় নেতা জনাব হাসনাত আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, আমি ওনাকে সিম্পলি বলেছিলাম যে আপনি যে রাস্তা তুলে নিচ্ছেন নিজের হাতে, এটা করতেছেন, এটাকে আপনি ঠিক করতেছেন কিনা। আপনাদের লোকজন কিন্তু মনে করতেছেন উনি ঠিক কাজ করছেন, কারণ ওখানে দুর্নীতি হয়েছে, ওইটা বন্ধ করে দেওয়া দরকার ছিল। আমি এই জায়গায় প্রশ্ন করতে চাইতেছিলাম যে দুর্নীতিও যদি হয় এইটার ক্ষেত্রে আইন নিজের হাতে আপনারা তুলে নিবেন কিনা। জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। আমরা আইন তুলে আমরা নিব না এবং আমরা নিতে চাই না। আমরা কেন্দ্রীয়ভাবে এই ধরনের যে সকল কর্মকাণ্ড হয় সেটাকে নিরুৎসাহিত করি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে যদি এই ধরনের কোনো কার্যাবলী কেউ হাতে নেয়, কোনো বোল্ড স্টেপও নিয়ে থাকে, as long as I am alive, I will protest on this matter. I can assure you on this matter. এবং আমি আপনাকে বলতে পারি, আমি যতদিন জীবিত থাকবো এনসিপির এই পজিশনটা থাকবে, একটা কথা দুর্নীতি করি না, ভবিষ্যতে করবো না, সরকার চা দোকান দিয়ে চলবো। যতদিন জীবিত থাকি বাংলাদেশে আমরা শক্তিশালী একটা দল উপহার দেব। একটা স্বপ্ন নিয়ে ঘুরি, বাংলাদেশে একটা দল নিয়ে পার্লামেন্টে যাব। আমাদের সামনে সুযোগ ছিল, ক্যাম্পাসে ছিলাম, ছাত্রলীগ করতে পারতাম, ছাত্র দল করতে পারতাম। আমি 2013 সালে জেলে গিয়েছিলাম, 153 জন ছাত্র দলের নেতাকর্মী আমার সাথে একই সাথে জেলে ছিল। প্রথম দিন তাদের জন্য প্রত্যেকের জন্য 5,000 টাকা করে বরাদ্দ দিচ্ছে, প্রত্যেকে সবাই বেনসনের সিগারেট নিয়ে আসছে। তখন আনার পরের দিন দেখলাম আবার মরুভূমি, বলতেছে নেত্রী টাকা পাঠাচ্ছে না। সেখানে আমি এলডিপি কেও দেখেছি, জামাতকেও দেখেছি। আমি যখন ছোট্ট বয়স এইচএসসি শেষ করেছি, আমি তখন এই দিন দুনিয়ার অত পেছালের মধ্যে পড়ি নাই, তো সবাইকে আমি অবজার্ভ করতে পারছি, ফলত এদের উপরে ইন্টারেস্ট উঠে গেছে। বাংলাদেশের যে রাজনৈতিক দল, আপনি যে পটিয়া একটা কাহিনী সেখানে দেখেছেন, সবাই বিক্ষুব্ধ হয়েছে। আরিফ সোহেল আমাদের সাথেও ছিল, আমরা কেন্দ্রীয়ভাবে কোনো স্টেটমেন্ট এইভাবে দেইনি। আমাদের দলে যেটা হয়েছে, বিভিন্ন ধারা, বিভিন্ন ব্যক্তি, যেটা আমি নাগরিক কমিটির আহ্বায়ক আমি বলেছিলাম যে এখানে পলিটিক্যাল পার্সন আছে, সিভিল সোসাইটির পার্সনরা আছে, রেভলিউশনারি পার্সন আছে। আমরা এই সবগুলো শক্তিকে পলিটিক্যালি কনভার্ট করছি। পলিটিক্যালি কনভার্টের সময় অনেক ব্যক্তি আছেন যারা বিভিন্ন স্টেটমেন্ট ক্রিয়েট করেন। এই পর্যন্ত আপনি এনসিপির যতগুলো পাবলিক স্টেটমেন্ট রয়েছে আমাদের পেজে গিয়েছে, সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত কোন একটা স্টেটমেন্টে আপনি মব ভায়োলেন্সকে উস্কে দেওয়া কোনো কিছুর জায়গায় পাবেন না। কিন্তু আমাদের মুশকিলটা বলি, আপনারা যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন এনসিপিতে, ধরেন জনাব নাহিদ ইসলাম, জনাব আক্তার হোসেন, আপনি, জনাব হাসনাত, জনাব সার্জিস, বা আমাদের যে আপারা আছেন, সেই আপাদের তারা যেহেতু একটা জাতীয় নেতৃত্বের জায়গায় গেছেন, অনেক তরুণের স্বপ্নের জায়গায় গেছেন, আপনারা যা করবেন বা যা করেন সেটা কিন্তু আরো বিভিন্ন জায়গায় সেটি আসলে মানে কি বলে অনুসৃত হয়। আমরা এরকম একটা বন্দোবস্ত আপনাদের কাছ থেকে দেখতে পাই। এনসিপির এটার অবস্থাটা কি? এনসিপি বাংলাদেশে কোনো আইন হাতে তুলে নিবে না, as far as long যেহেতু স্টেট একটা স্টেবল সিচুয়েশনে রয়েছে। আপনারা জানেন যে জাতীয় পার্টির সামনে, অফিসের সামনে যখন আর্মির কনভে গুলো ছিল, সেখানেও আমরা বলছিলাম যে ডিসিপ্লিনারি ওয়াইতে সবাই থাকুন। এখন কোনো নাই, কারণ রাষ্ট্রের স্টেবিলিটি একটা গভর্নমেন্ট রয়েছে, এই গভর্নমেন্টের আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, তাদেরকে দায়িত্ব পালন করতে দিতে হবে। এবং আমি আপনাকে শুরুতেই বলেছিলাম, we are trying to convert the revolutionary people in a political section, so it's a very tough work. আপনারা জানেন এই গণঅভ্যুত্থানটা হয়েছিল, এর একটা অগ্নিস্ফুলিঙ্গ লাভা ছিল, but we tackle this situation. We have to tackle 186 movement in the state. এটা কোনো দল এসে করে নাই, আমাদের এই লাভাটা আমাদের সংকুচিত করতে হয়েছে। এখনো বিভিন্ন জায়গায় আমরা বলি স্পষ্টত বক্তব্য, আমরা এনসিপির পক্ষ থেকে কোন মব ভায়োলেন্স কে বাংলাদেশে অপরাধ যে রাজনৈতিক দলগুলো করে থাকে তাদেরকে আমরা নিরুৎসাহিত করছি। এনসিপির এবং কোন কর্মকর্তা ব্যক্তিবৃন্দ এনসিপির প্যাড ব্যবহার করে, এনসিপির পরিচয় ব্যবহার করে দিয়ে যদি এই কাজটা করে থাকে, আপনারা আইন শৃঙ্খলার হাতে তুলে দেন, আপনারা তাদের দায়িত্ব নেবেন। আপনার বক্তব্য খুবই পরিষ্কার। যাই হোক, আপনি এটা বলেছেন যে মব আপনারা উৎসাহিত করেন না। এনসিপির জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি, এইটা আপনি 1-1.5 মিনিটে আমাদেরকে একটু বলবেন কি যে এনসিপির আসলে কোন
পরিচয়টা আমরা মানে এনসিপি কি জাতীয় মানে সব জনগণের সামনে তার মূল পরিচয়টা আমাদের সামনে দাঁড় করাতে পেরেছে? যে যেমন ধরেন জামায়াতে ইসলামীর সাথে আপনাদের সম্পর্ক, ইসলামী আন্দোলনের মঞ্চ বা হেফাজতের মঞ্চ, নারী সংস্কার বিরোধী কর্মসূচির মঞ্চ, সেই সব জায়গায় আপনাদের দলের নেতাকর্মীদের আমরা ইন্ডিভিজুয়ালি দেখতে পাই। এনসিপির একটা স্পষ্ট অবস্থান দেখতে পাই না। এই রাজনীতিটা বা চিন্তাটা, দর্শনটা কি? আমি মোটা দাগে কয়টা প্রশ্ন করি। আপনি বলছেন ধর্ম নিয়ে ব্যবসা করবে না, সেটা একটা পরিষ্কার হয়েছে। আপনাদের নারী নিয়ে আপনাদেরটা কীরকম একটা অবস্থান হবে? সংখ্যালঘু নিয়ে আপনাদের একটা কীরকম অবস্থান হবে? ভারত প্রশ্নে আপনাদের কীরকম অবস্থান হবে? সেই তিনটা জিনিস যদি আপনারা একটু আমাদেরকে বলেন। নারী, সংখ্যালঘু। ভারত প্রশ্নে আমাদের সরাসরি অবস্থান, ভারতীয় যারা জনগণ রয়েছে আমরা তাদেরকে ভালোবাসি। আমরা মনে করি না এখনো ভারতীয় যে জনগণ রয়েছে তারা আমাদের থেকে বিচ্ছিন্ন। এই মানুষগুলো আমরা একই নদীর মাছ খাই। গঙ্গা জলে কেউ সিঁদুর পরে, গঙ্গা জলে কেউ স্নান করে পরিষ্কার হয়, সেই গঙ্গা জলেই কেউ কিন্তু অজু করে নামাজ পড়ে। ফলত এই গঙ্গার পানি যেমন একীভূত সবাইকে করেছে, আমরাও সেই গঙ্গারই লোক এবং এই পদ্মা নাম হোক, গঙ্গা নাম হোক, আমরা একীভূত থাকবো। কিন্তু ভারতীয় যে এস্টাবলিশমেন্টের অংশ রয়েছে বাংলাদেশকে নিচু জাত হিসাবে দেখে আমরা সেই জায়গাতে অপদ আছে, আমাদের বিরোধিতা আছে। আমরা একটা মিউচুয়াল রেসপেক্ট চাই। আমাদের পারমাণবিক বোমা থাকতে হবে এটা আমরা বিশ্বাস করি না। আমরা সাউথ এশিয়ার পারমাণবিক বোমা চাই না। আমরা সাউথ এশিয়াতে শান্তি চাই। শান্তির জায়গায় পারমাণবিক বোমা না থাকা, ছোট রাষ্ট্র এটা হওয়ার কারণে কেউ যদি আমাদের হ্যাঁ করে দেখে, ছোট করে দেখে, বিভিন্ন ধরনের অমূলক কথাবার্তা বলে, এটা আমরা মেনে নেব। এই জন্য 18 কোটি জনগণ যতদিন জীবিত আছে, এটা যে কোনো রাষ্ট্রই হোক, মিউচুয়াল রেসপেক্ট চাই আমরা, মানবিক মর্যাদার জায়গা। নারী প্রশ্নে 2 নম্বর হলো নারী ইস্যু। নারী শুধু আমরা প্রো উইমেন। আমরা মনে করি বাংলাদেশের বড় একটি অংশ রয়েছে নারীরা। আমার যখন বেবি হয়েছে, আমিও বিবাহ করেছি, আমার যখন সে প্রেগন্যান্ট ছিল সে কিন্তু পুষ্টিগত খাবার পায় না। কেন পায় না? কারণ অন্যান্য দেশে আমি যতটুকু পড়াশোনা করেছি, খোঁজ নিয়েছি, পঞ্চায়েত ব্যবস্থায় নারীদের প্রেগন্যান্সির সময়ে যেই ধরনের স্বাস্থ্য এডুকেশন দিয়ে থাকে এটা বাংলাদেশে নাই। তো ফলত বাংলাদেশের নারীদেরকে শিক্ষা ব্যবস্থার পরে তাদেরকে কর্মদক্ষমে পরিণত করার স্কিল সেট বাংলাদেশে দিয়ে থাকে। ইউনিভার্সিটিতে তাদেরকে ওই জায়গায় চাকরিতে নিয়ে যাওয়া, তাদেরকে তাদের যে মাতৃত্বকালীন থেকে শুরু করে একজন নারী হিসাবে পরিস্ফুটিত হয়ে ওঠা, যেটা বিদেশের বিভিন্ন রাষ্ট্রগুলোতে আছে, সে জায়গাটা বাংলাদেশের নাই। এবং আপনি দেখেন এই যে দশকে যে আমরা পুরো ব্যাখ্যা শুনতে পারবো না, আপনি শুধু অবস্থানটা জানান, আমরা ব্যাখ্যাগুলি নিয়ে পরে বলবো। একটু 1 মিনিটে যদি শেষ করেন দয়া করে প্লিজ। এই যে দশকে যে গার্মেন্টস ব্যবসাটা শুরু হয়েছিল, শুধু ব্যবসায়ীদেরকে প্যাম্পারিং করা হয়েছে, কিন্তু ওই যে নারী যে সুতার কলটা চালাইতো এখনো চালাচ্ছে, সেই নারী যেই টাকা দিয়ে শুরু করেছে এখনো সেই টাকা দিয়েই অল্প কিছু টাকা হলো বেড়েছে, ন্যূনতম মজুরিটাও পাচ্ছে না। তো নারীদের কেন গার্মেন্টস ব্যবসায়ী হচ্ছে না? আপনারা এগুলো রাজনৈতিক দলকে জিজ্ঞেস করেন, তারা গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত, তাদেরকে জিজ্ঞেস করেন। বড় একটা মার্কেট তো এখানে পড়ে রয়েছে। এই জন্য আমরা বলি নারীদেরকে আমরা একটা মর্যাদা করা ব্যবস্থা নিতে চাই, যেখানে নারী তার স্বাধীন সত্তা নিয়ে বসবাস করবে। নারী যে প্রশ্নটা রাজনৈতিক দলকে ডিল করতে হয়, এটা যাতে রাজনৈতিক দলকে ডিল করতে না হয়, নারী তার নারীর কোশ্চেনটা নারী ডিল করবে। এটা হলো আমাদের নারীদের প্রশ্ন। এবং আমাদের আপনি এটা একদম এই লাইনটা আপনার মানে আমি আপনার সাথে মানে আমি খুব আশাবাদী হলাম আপনার এই লাইনটা শুনে, যে আপনি এটা ন্যায় এবং একটা অগ্রসর অবস্থান চান। আপনি যদি সংখ্যালঘুদের নিয়ে বলেন আপনাদের দলীয় অবস্থানটা কি? সংখ্যালঘুদের প্রশ্নে বাংলাদেশে যে গভর্নমেন্টে থাকুক না কেন, আমাদের প্রাইম কনসার্ন হলো তাদেরকে নিরাপত্তা নিশ্চিত করা। আমরা কোনো ধর্মভিত্তিক রাষ্ট্র না। আমরা 71 সালে এই বিষয়টা খারিজ করে দিয়েছি। 1940 সালে আমরা একটা রাষ্ট্র চেয়েছিলাম, কিন্তু আমরা ওই সময় রাষ্ট্রটা কোনো ধর্মের ভিত্তিতে অনেকে এক্সপাইরেশন করেছিল, সবকিছু খারিজ কিন্তু 71 হয়েছে। এবং 24-এ এসে আমরা 47-71-কে মিলিয়েছি। আমরা বাংলাদেশের মানুষ যতজন জীবিত থাকবো, যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান একজন মানুষ হিসাবে আমার প্রথম দায়িত্ব হলো আমাদের যারা মাইনরিটি রয়েছে তাদেরকে আমাদের রক্ষা করা। এবং এটা কোনো তাদেরকে ধর্মীয় পরিচয় না,
এটা সিটিজেন আকারে আমরা দেখি। এই জন্য আমাদের দলটার নামও দিয়েছিলাম আমরা নাগরিক আইডিয়া। এই জন্য আমরা সিভিক ন্যাশনালিজমে বিশ্বাসী এবং এই জায়গাটা আমি খুব স্পষ্ট করছি। আমরা নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই। আপনি আসলে ধর্ম, সংখ্যালঘু, নারী এবং এই বিষয়গুলিতে আপনার অবস্থান আপনি জানিয়েছেন। আমরা আশা করব যে ইশতেহার আকারে এই অবস্থানগুলি আমরা নিশ্চয়ই এনসিপির ক্ষেত্র থেকেও আমরা 3 তারিখে শহীদ মিনারে এই ইশতেহার পাবলিশ করব। ইশতেহার চাচ্ছি কারণ জি 10 তারিখে আমরা ঢাকাতে যখন বসেছিলাম আমরা কিন্তু গ্রামে মেশার সুযোগ হয় নাই। আমি যদিও গ্রাম থেকে এসেছি, এখন কিন্তু গ্রামের কানেক্টিভিটিটা করতেছি যাতে এই কথাগুলো আমরা ট্রান্সলেট করতে পারি। আচ্ছা ঠিক আছে, আমাদের উপরে বিশ্বাস। আমার মনে হয় যে আপনার উপর বাংলাদেশ ভালো থাকবে। আপনার বক্তব্যের উপর বিশ্বাস রাখা আমার জন্য খুবই আনন্দদায়ক। আমাদের একজন দর্শক মোহাম্মদ জাহিদুল ইসলাম, তিনি আমাকে একটা মন্তব্য করেছেন আমার সম্পর্কে, একটু পড়ে শোনাতে চাই। তিনি বলেছেন, আমার বিশ্ববিদ্যালয়ে বড় ভাই খালেদ মহিউদ্দিন কখনো আওয়ামী লীগের দালালি করে, কখনো বিএনপির, কখনো জামায়াতের, যখন যেখানে সুবিধা পায় আর কি। কথা সত্য ভাই। আমি আজকে নাসিরউদ্দিন পাটোয়ারির এই কথা শুনে এবং ইশতেহার দেখে আমি নিশ্চয়ই এনসিপির দালালিও করব। আমার এখন পর্যন্ত মানে আজকের ইয়েতে এনসিপি আমার প্রিয় দলে পরিণত হয়েছে। আপনি দালাল হিসেবে, এনসিপির দালাল হিসেবে আমাকে অন্তর্ভুক্ত করতে পারেন। আমি একটু ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের কাছে একটু যেতে চাই। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, কয়েকদিন আগে মাত্র জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি খুবই আলোচনার মধ্যে এসেছিলেন যে বিএনপি কত আসন পাবে এবং এনসিপি কত আসন পাবে সেটা নিয়ে কথায় সারা বাংলাদেশের সবাই সেই কথার মধ্যে আলোচনায় এসেছিল। আমি আপনার কাছে একটু, কারণ আপনি শুধু তরুণ বয়স থেকে বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি করেছেন বলে না, আমি আর আপনি প্রায় সমসাময়িক সময়ের এবং দীর্ঘকালের বন্ধুও একরকম। সেজন্য আমি আপনাকে খুব ভালো করে জানি যে আপনি যখন আইনজীবী হিসেবে আইনজীবী সমিতিতে আপনি লড়াই করেছেন, সমিতির সম্পাদক পদ মানে যেটা আসলে আইনজীবীদের নেতৃত্ব যার মাধ্যমে আসলে নির্ধারিত হয়, সম্পাদকটা দিয়েই সেটা আসলে বোঝা যায়, সেটাতে আপনি নির্বাচন করেছেন, নির্বাচিত হয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেই হিসাবে বাংলাদেশের রাজনৈতিক সিনারিওটা আসলে আপনি কিরকম দেখেন? মানে আপনি কি এরকম দেখেন যে বিএনপি 300 আসনে নির্বাচন করলো, 300 আসনের মধ্যে 295টা পাইলো, আর ধরেন 100 সংরক্ষিত আসনের মধ্যে সেই প্রপোর্শনালি পাইলো, আপনি কি এরকম একটা দেখেন নাকি কি দেখেন? নাকি নাসিরউদ্দিন পাটোয়ারির যে সেই বলা যে বিএনপি আসলে অল্প কয়টা আসনে বেশি পাবে না, 300 আসনে জিতবে হচ্ছে এনসিপি, সেটা আপনার মধ্যে একটু ভয় ধরিয়ে দিয়েছে? এইটা কিরকম আসলে জনাব রুহুল কুদ্দুস কাজল যদি বলেন। খালেদ, নাসিরউদ্দিন পাটোয়ারি তো তরুণ রাজনীতিবিদ, নতুন রাজনৈতিক দলের নেতা। তার যে বক্তব্যের কথা আপনি বললেন সে বক্তব্যটা আমি লক্ষ্য করেছি এবং দেখেছি। তিনি বলেছে বিএনপি 50টা থেকে 100টা সিট পাবে না। আমি যদি ভুল না বলি, উনি আরেকটি বক্তব্য হচ্ছে তার পার্লামেন্টে যাবেন এবং 400 সিটের মধ্যে 300 সিট পাবে এনসিপি। এটা হয়তো তার একটা রাজনৈতিক ভাবে আগামী দিনের কিছু মানুষকে আকৃষ্ট করার জন্য এমন একটি কথা তিনি বলে থাকতে পারেন বলে আমার বিশ্বাস। তবে আমি নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন তরুণ প্রতিশ্রুতিশীল রাজনীতিকের কাছে প্রত্যাশা করব একজন সিনিয়র নাগরিক হিসেবে। আমাদের দেশে এরকম কিছু বালখিল্য কথা বলে কিছু কিছু মানুষের নামের সঙ্গে কিন্তু ট্যাগিং হয়ে গেছে। যেমন কোন ব্যক্তির নাম হাসান থেকে হয়ে গেছে হাসাও, কোন ব্যক্তির কথাবার্তা প্রত্যেকটা মানুষের জন্য আনন্দদায়ক কিংবা কখনো কোনো ট্রল করার সুযোগ হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি ইতিপূর্বে আপনার শোতে ছিলাম, যতটুকু আমার কাছে মনে হয়েছে যে তার মধ্যে দেশপ্রেম আছে, দেশ নিয়ে চিন্তা আছে। আমি তাকে অনুরোধ করব যে তাই যদি উনি মনে করতে পারেন তাহলে তা এনসিপির পক্ষ থেকে সবচেয়ে আগে আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে নির্বাচন প্রত্যাশা করা উচিত। কারণ কোন দল কতটি আসন পাবে সেটি একমাত্র নির্ধারিত হবে ভোটার তার ভোটের প্রয়োগের মাধ্যমে, নেতা নির্বাচনের মাধ্যমে। আমার মনে হয় এনসিপির এই কনফিডেন্সটা যদি এনসিপির রাজনৈতিক দলের যদি অবস্থান হয়ে থাকে, নাসিরউদ্দিন পাটোয়ারির যদি ব্যক্তিগত বক্তব্য না হয়, তাহলে আমার মনে হয় অনতি বিলম্বে তাদের দাবি করা উচিত যে আগামী 1-2 সপ্তাহের মধ্যে নির্বাচনের তফসিল দিয়ে তাদের যে হিসাব সেই হিসাবটা মিলিয়ে নেওয়া। আমি এই কথাটা না কয়ে পারলাম না। আমি কিন্তু ধরেন নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের এই কথাটা শুনছি, কিন্তু আমাদের কিছু লোক আমার সঙ্গে কথা বলে যারা বিভিন্ন জায়গায় আছে, তারাও কিন্তু বলতেছে যে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় বিএনপির কথা এখন কেউ বলে না। মানে এনসিপির কথাই যে বলে এরকম বলে নাই, কিন্তু বিএনপি নাকি ইররিলেভেন্ট এই গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়। ইলেকশন আসলে আপনারা একটা টাকা দিবেন, একটা বড় মানুষকে নমিনেশন দেওয়া হবে, সে হয়তো অন্য কিছু করবে, কিন্তু বিএনপি কিন্তু এখন তৃণমূল পর্যায়ে ইররিলেভেন্ট।
না, এটা আরেকটা কারণ হতে পারে। এখন মিডিয়ার অবাধ তথ্য প্রবাহের কারণে মানুষ সবাই যার যার মতো একটা নিজের একটা না এটা হিসাব কষে নিয়েছে। এটা মিডিয়াতে এটা প্রকাশ না, মানে আমাকে বিভিন্ন লোক বলছে, আমি বিশ্বাস করি নাই। আমার কাছে মনে হয় ভোটের আলোচনা, খালেদ আমি একটা কথা বলি, ভোটের আলোচনাটা কখন শুরু হয়? আমি নিজেও ভোটের রাজনীতি করেছি। ভোটের আলোচনাটা তখনই শুরু হয় যখন একটা নির্বাচনে শিডিউল ঘোষণা করে, যখন একটা নির্বাচনে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে, প্রার্থীর গুণাগুণ, দলের অবস্থা, নানা বিষয় নিয়ে নির্বাচন করে। এখন থেকে যদি হিসেব করে ধরি তাহলে ইট ইজ ইন দ্য বিগিনিং অফ মান্থ অফ জুলাই 2025। ভোটের আলোচনা না, কিন্তু আছে না, আওয়ামী লীগ চলে গেছে, এতদিনকার একটা সরকার, এই সারাদিন এই শেখ হাসিনার ভাষণ টাষণ এগুলো আর শোনা যায় না, ওবায়দুল কাদের এগুলো শোনা যায় না, তাহলে এখন কি শোনা যায়, কি আশা করা যায়? সাধারণ মানুষ এই প্রশ্নের জবাবে কিন্তু বলতেছে না যে বাহ খুব ভালো, এখন আমরা বিএনপির কথা শুনি, এইটা বলতেছে না কিন্তু আসলে। আপনি 5 জুলাই আগস্টের তো বাংলাদেশের রাজনৈতিক কালচারের একটা বিরাট বড় পরিবর্তন ঘটে দিয়েছে, এটা সত্যি। আপনি টেলিভিশন খুলবেন, প্রাইভেট টেলিভিশন চলেন, আপনার টেলিভিশন চ্যানেলে আমি আসতে পারবো না, আমার ভয়ের মধ্যে থাকতে হবে, আমার সারাদিন রাস্তায় দৌড়াতে হবে, আমার সারাদিন মামলা মোকদ্দমার মধ্যে ঘরে ঘুমাতে পারবো না। এই সংস্কৃতির অবস্থা তো নাই। আপনি যে স্বাধীনতা নিয়ে এখন আপনার সামনে আমি কথা বলছি, সেই স্বাধীনতাকে আমি 5 আগস্ট 2024 আগে এভাবে স্বাধীনভাবে কথা বলতে পেরেছি? আমি এখন সরকারকে সমালোচনা করছি, আমি একজন ব্যক্তিকে উদ্দেশ্য করে কথা বলছি, এবং শুধুমাত্র আমি না, যে কোনো নাগরিক বলছে।